পর্ব 53, লাখ টাকার প্রশ্ন। সে কি, এইমাত্রই তো ঠিক ছিল, হঠাৎ অজ্ঞান হয়ে গেল কি করে? কি কাণ্ড, এইমাত্র হাসি ঠাট্টা করছিল। কি হলো বলতো? পৃথা ম্যাডামকে কেউ খবর দাও। পৃথার জন্মদিনে আসা নিমন্ত্রিত গেস্টরা হইচই বাঁধিয়ে দিল। উর্মিলা এখনো মাটিতে পড়ে রইল। ওর চারপাশে লোকজন জড়ো হয়ে নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করতে শুরু করলো। কেউ কেউ উর্মিলাকে ডাকতে শুরু করলো নাম ধরে। ওদের পারস্পরিক কথার শব্দের ডাকার শব্দেও উর্মিলার হুঁশ ফিরল না। এরই মধ্যে আক্তার নীলকে নিয়ে এই ভিড়ের মধ্যে উপস্থিত হলো। ভিড় ঠেলে সরিয়ে সামনে এসে আক্তার দেখলো অতীব সুন্দরী একজন মহিলা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে। ও চিনতে পারলো উর্মিলাকে। এদিক ওদিক তাকিয়ে কাউকে যেন খুঁজলো আক্তার, আর তারপরই নিজের কপাল চাপড়ালো। আক্তারের এমন অদ্ভুত বিহেভিয়ার নীলকেও ভাবিয়ে তুলল। ও ব্যতিব্যস্ত হয়ে আক্তারকে জিজ্ঞেস করলো, আক্তার, ইনি কে? তুমি চেনো একে? দুশ্চিন্তায় আক্তারের গলা শুকিয়ে গেল। সে বলল, গডফাদার, এনার নাম উর্মিলা চ্যাটার্জি। উনি দক্ষিণ কলকাতার সব থেকে বড় রিয়েল এস্টেট কোম্পানি চ্যাটার্জি ব্রাদার্স এর সিইও। আক্তার এই মহিলার ইন্ট্রোডাকশন দিতে দিতে বলল, এর দাদার নাম কল্লোল চ্যাটার্জি, চেনেন আপনি? এলাকার একজন নাম করা পলিটিশিয়ান। আরে কেউ তো ডাক্তার ডাকো, উর্মিলার হুঁশ ফিরছে না। এখানে আপনাদের মধ্যে কি কোনো ডাক্তার নেই? ভিড়ের ভিতর থেকে দু একজন চেঁচিয়ে উঠল। ঠিক সেই সময়, কেউ আমাকে ভেতরে যেতে দাও প্লিজ, সাইড, একটু জায়গা দাও প্লিজ, আমাকে ঢুকতে দাও, আমি আছি, আমি একজন ডাক্তার, একটু জায়গা করে দাও। চেঁচামেচি শুনে একজন মহিলা ভিড় ঠেলে উর্মিলার সামনে এসে দাঁড়ালো। সকলে একবার দেখেই চিনতে পারলো ইনি ডাক্তার কমলিনী বসু, শহরের একজন নাম করা ডার্মাটোলজিস্ট। সকলে তড়িঘড়ি ডাক্তার বসুকে জায়গা করে দিল। আজ পৃথা দাশগুপ্ত পার্ক স্ট্রিটের নাম করা হোটেলে নিজের জন্মদিনের পার্টি থ্রো করেছে। উর্মিলা চ্যাটার্জিকেও এই পার্টিতে নিমন্ত্রণ জানিয়েছে সে। উর্মিলার যদি কোনো বিপদ হয় তাহলে পৃথার যথেষ্ট বদনাম হয়ে যাবে, ওর রেপুটেশন খারাপ হবে। তার সঙ্গে সঙ্গে এই পিঙ্ক লাভ রেস্টোরও অবস্থা সঙ্গীন হয়ে উঠবে, কারণ উর্মিলার দাদা কল্লোল চ্যাটার্জি একজন স্বনামধন্য পাওয়ারফুল পলিটিশিয়ান। তার প্রভাব এই এলাকায় যথেষ্ট রয়েছে। উর্মিলার কিছু হয়ে গেলে কল্লোলকে কৈফিয়ত দিতে হবে। কল্লোলের কাছে নিজে ছোট হয়ে যাবে পৃথা। আরে ইনি তো ডাক্তার কমলিনী বসু, কিন্তু ইনি তো স্কিন স্পেশালিস্ট, উনি কি করে উর্মিলা দেবীকে সুস্থ করে তুলবেন? ডক্টর কমলিনী বসু একজন নামকরা ডার্মাটোলজিস্ট, ডাক্তার তো বটেই, এইসব ছোটখাটো ব্যাপার উনি নিশ্চয়ই সামলে নিতে পারবেন। আচ্ছা, ডক্টর বসু তো কখনোই কোনো পার্টিতে যান না, আজ পৃথা ম্যাডামের পার্টিতে এসেছেন। পৃথা ম্যাডামের সাথে ওনার বন্ধুত্ব আছে বুঝি? বন্ধুত্ব না, বলো ক্ষমতা, ক্ষমতার লোভ। এইসব নানান আলোচনায় ব্যাংকোয়েট হল গুঞ্জনে ভরে গেল। কমলিনী এসব কথা শুনেও শুনল না। মন দিয়ে উর্মিলার নাড়ি টিপে ঘড়িতে সেকেন্ড মাপতে লাগলো। কিন্তু নাড়ি দেখেই কমলিনী ক্রমশ অস্থির হয়ে উঠল। তখন জমাট বাঁধা ভিড়ে আবারও শুরু হলো হইচই। বডিগার্ডদের নিয়ে পৃথা দাশগুপ্ত এই সময় এন্ট্রি নিল। পৃথা চিন্তিত হয়ে কমলিনীকে জিজ্ঞেস করলো, ডাক্তার বসু, উর্মিলার অবস্থা আপনি এখন কি বুঝছেন? কমলিনী পৃথাকে নিয়ে ভিড়ের আড়ালে গিয়ে বলল, ম্যাডাম, আমার মনে হচ্ছে উর্মিলা প্রেগন্যান্ট, অবস্থা একটু সিরিয়াস। ভিড়ের থেকে সরে গিয়ে ওরা কথা বললেও দেওয়ালেরও যে কান থাকে, কমলিনী এই ইমার্জেন্সিতে খেয়াল করেনি। দ্রুত দাবানলের মতো এই ছোট্ট অথচ উত্তেজক সংবাদটা ছড়িয়ে পড়ল ভিড়ের মধ্যে। হলের কোনায় কোনায় গুঞ্জন কোলাহলে পরিণত হলো। সকলেই নিজেদের মধ্যে নানান কথা আলোচনা শুরু করলো। কারণ উর্মিলা একেই অবিবাহিত, তারপর একজন ডাক্তার মতামত দিয়েছে যে সে গর্ভবতী। এমন খবরে যে সবার মন কৌতূহলী হয়ে উঠবে তা বলাই বাহুল্য। খবর আর খবর রইল না, রঙের উপর রং ছড়িয়ে গিয়ে তৎক্ষণাৎ ব্রেকিং নিউজ হয়ে গেল। নীল এই সময় আক্তার ভাইয়ের ঠিক পিছনে উর্মিলার কাছাকাছি দাঁড়িয়েছিল। এইসব ঘটনায় ওর মনে হলো উর্মিলার অসুস্থতা নিশ্চয়ই ব্যাংকোয়েট হলে রাখা কোনো খাবার কিংবা কোনো ড্রিঙ্কস এর সাথে জড়িত। যদিও ও ডাক্তারি নিয়ে কোনো পড়াশোনা করেনি, তবু ওর সাধারণ বুদ্ধিতে কেন জানি না মনে হলো উর্মিলা একেবারেই প্রেগন্যান্ট নয়। এই সময় কমলিনী আর পৃথা আড়াল থেকে ফিরে এসে উর্মিলার চোখে মুখে খুব করে জলের ছিটে দিতে থাকলো। কিন্তু উর্মিলার জ্ঞান তবুও ফিরল না। উপস্থিত জনতার উত্তেজনা বাড়তে থাকলো ক্রমশ। আরে উর্মিলার তো হুঁশ ফিরছেই না, কি ব্যাপার বলতো? এই উর্মিলা কমাসের প্রেগনেন্ট বলে মনে হয়। আরে আস্তে আস্তে, এইসব কথা এখানে কেন আলোচনা করছো? তোমরা কল্লোল চ্যাটার্জিকে কি চেনো না? জানতে পারলে কেউ আর আস্ত থাকবো না। কমলিনীও অ্যাংশাস হয়ে পড়ল। চিন্তিত হয়ে পৃথাকে বলল, ম্যাডাম, অবস্থা সুবিধের নয়। আমার মনে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব উর্মিলাকে হসপিটালাইজ করা উচিত। ওর সারা শরীরে র্যাশ বেরোতে শুরু করেছে, আর অপেক্ষা করবেন না। পৃথা সম্মতি জানিয়ে সঙ্গে সঙ্গে আক্তারকে হুকুম করলো গাড়ি বের করে রেডি থাকতে। ওরা এক্ষুনি উর্মিলাকে নিয়ে হসপিটালে যাবে। তখনই হঠাৎ করে নীল পৃথা আর কমলিনীর কাছে এসে বলল, হসপিটালে নিয়ে যাওয়ার কি খুব দরকার? আমার মনে হচ্ছে এখনই এসবের প্রয়োজন নেই। আক্তার ভাইয়ের কাঁধে হাত রেখে যেতে বারণ করলো নীল। এটা সেনদের সেই ওয়ার্থলেস জামাইটা না? হ্যাঁ ঠিক তো, কিন্তু ও এখানে কি করছে? সেন ম্যানশন থেকে তো কেউ আসেনি, ওকে সিকিউরিটি গার্ডরা ঢুকতে দিল কেন? ও কি ডাক্তার? একটা ইউজলেস ছেলে, বাড়ির কেউ এমনিতে পাত্তা দেয় না,
অমনি এখানে এসে বাতেলা দিচ্ছে। উর্মিলাকে ঘিরে থাকা জমায়েতে তখন তুমুল অসন্তোষ। এসবের মাঝেই পৃথা নীলকে পার্টিতে প্রথমবার দেখে ওর সামনে এসে বলল, নীলদা, আপনি এসেছেন। বলতেই উপস্থিত সকলের ইন্দ্রিয়গুলো যেন অবশ হয়ে গেল। 1 সেকেন্ডের জন্য নীরব হলো সমস্ত কোলাহল। পৃথা, শুভ জন্মদিন। আমার তরফ থেকে তোমার জন্য এই ছোট্ট উপহার। নীল পৃথাকে ওর আনা নেকলেসের বাক্সটা দিয়ে বলল, ধন্যবাদ নীলদা, আপনি আপনার ব্যস্ততা সত্ত্বেও আজ এলেন। আমি অত্যন্ত গ্রেটফুল। থ্যাঙ্কস এ লট। পৃথা কৃতজ্ঞতায় নীলের সামনে ঝুঁকে পড়ল। এই দৃশ্য থেকে স্বভাবতই থমকে গেল সবাই। এদিকে উর্মিলার জ্ঞান এখনো ফেরেনি। ও মাটিতে পড়ে আছে যেমনকে তেমন। দেখো, এরা কি ক্যাজুয়াল, কোনো তাপ উত্তাপ নেই। অদ্ভুত। এই ইউজলেস লোকটা আবার বারণ করছে হসপিটালে যেতে। মাথা খারাপ নাকি? ভিড়ের মধ্যে যখন এই সমস্ত কথা এদিক ওদিক থেকে উঠে আসছিল, তখন আক্তার ভাই শান্ত চোখে ওর গডফাদার নীলকে জিজ্ঞেস করলো, স্যার, আপনি যেতে বারণ করছেন কেন? আপনি কি ডাক্তার? কমলিনী তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করলো। তার উত্তরে নীল বলল, না না, একদমই না। এটা শুনে কমলিনী বিরক্ত হয়ে বলল, তাহলে আপনি আটকাচ্ছেন কেন? আমার কিন্তু পরিস্থিতিটা সুবিধার মনে হচ্ছে না। সারা শরীরে র্যাশ বেরিয়ে গেছে। এখন একমাত্র রাস্তা ওকে হসপিটালে ভর্তি করা। টেস্ট না করলে বোঝা যাবে কি করে ওর শরীরে ঠিক কি হয়েছে? হ্যাঁ, বুঝতে পারছি আপনি নিশ্চয়ই একজন ডাক্তার, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আপনি আপনার এথিক্স মানছেন না। একজন ডাক্তার হয়ে এই কনফিডেন্সিয়াল তথ্যগুলো আপনি সবার মাঝখানে বলছেন কি করে? এখনো তো কোনো টেস্ট হয়নি। তাছাড়া শুনলাম উর্মিলা অবিবাহিতা, এতে ওর মানহানি করতে পারে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার মনে হয় উর্মিলা প্রেগনেন্ট নয়। কোনো অ্যালার্জি থেকে ওর র্যাশ বেরিয়েছে। আমাদের এক্ষুনি দরকার একটা অ্যান্টিডোটের ব্যবস্থা করা। নীল খুব সোজাসুজি ভাবে কথাগুলো বলল, কিন্তু কমলিনী নীলের প্রস্তাব মানল না। মানতই বা কি করে? নীল তো আর ডাক্তার নয়। সবার মাঝে নিজের সম্মান নষ্ট হোক, ও সেটা কেনই বাঁচাই? পৃথাকে বলল, ম্যাডাম, আমরা কিন্তু খুব দেরি করে ফেলছি। কোনো প্রেগনেন্ট মহিলাকে অ্যান্টিডোট দেওয়া একেবারেই উচিত নয়, তাহলে পরে বাচ্চার অনেক প্রবলেম হতে পারে। পৃথা কিছু বলার আগেই নীল বলল, তাছাড়া আপনার ডায়াগনোসিস ভুলও হতে পারে। ওর সিমটমস গুলো দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে এটা অ্যালার্জি। প্রেগনেন্ট কেন হতে যাবে? ভিড়ের গুঞ্জন এবার গাঢ় হলো। এই ছেলে, তুমি তোমার বউয়ের জন্য খাবার রান্না করো গিয়ে। এখানে কি করছো? বেশি ডাক্তারি ফলাতে এসো না। এই অপদার্থটা এত কথা এখানে কেন বলছে? সবার মধ্যেই নীলের প্রতি একটা বিরক্তি। অবাক দৃষ্টিতে তারা নীলকে দেখছিল। এই বেকার ঘরজামাইকে পৃথা কেন স্যারস্যার করছে? কেউ কিছুই বুঝতে পারল না। সবাই চাইল নীল যাতে এখান থেকে চলে যায়। আর উর্মিলার ব্যাপারে যা ভুলভাল কথা বলছে, এবার হয়তো পৃথা তাকে বেরি করে দেবে। কিন্তু ঘটলো এক উল্টো কাণ্ড। ডাক্তার বসু, আপনি চাইলে যেতে পারেন। নীলের বদলে কমলিনীকেই পৃথা চলে যেতে বলল। সকলেই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল। নীলের কথা শুনেই যে পৃথা ডক্টর বসুকে চলে যেতে বলছে, সেটা বুঝতে কারোরই অসুবিধে হলো না। আপনি এটা কি বলছেন? কমলিনী অবাক হয়ে পৃথাকে বলল। আসলে ডক্টর বসু ওখান থেকে এত সহজে নিজেও যেতে চাইছিল না। দীর্ঘদিনের অপেক্ষার পর পৃথা দাশগুপ্তর সাথে ওর বন্ধুত্ব হয়েছে। ও কখনোই এই কানেকশনটাকে দুর্বল করে দিতে চায় না। তার থেকেও বড় কথা, ও এটাও দেখতে চায় যে ওর সাহায্য ছাড়া নীল কিভাবে উর্মিলার এই পরিস্থিতি সামলায়। উপস্থিত লোকজন কেউ বিশ্বাস করতে পারছিল না যে সেন পরিবারের এই অকর্মণ্য জামাইয়ের জন্য শহরের একজন বিখ্যাত ডার্মাটোলজিস্ট ডক্টর কমলিনী বসুকে পৃথা দাশগুপ্ত অবজ্ঞা করছে। পৃথা আবারও নীলকে ধীর গলায় জিজ্ঞেস করলো, নীলদা, আপনার কি মনে হয় আমাদের এখন কি করণীয়? নীল সবাইকে হাত নেড়ে নেড়ে বলতে লাগলো, আপনারা প্লিজ জায়গাটা একটু খালি করে দিন। আপনারা হল জুড়ে ছড়িয়ে পড়ুন। এইখানে সবাই মিলে দাঁড়িয়ে থাকলে হাওয়া আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। উর্মিলার শ্বাসকষ্ট হতে পারে। ওকে ফ্রেশ এয়ার নিতে দিন। এই বলে নীল সেখান থেকে সবাইকে সরিয়ে দিল। উফ, আচ্ছা জ্বালায় পড়া গেল। এ তো নিজেকে সব জানতা ভাবে। সেন ফ্যামিলির কুলাঙ্গার। ওর জন্য আজ কোনো বিপদ না হয়। নীলের ব্যবহারে বেশ বিরক্ত হলো সবাই। আক্তার ভাই নীলের ইশারা বুঝে সবাইকে সরিয়ে দিল। পৃথা আবার নীলের কাছে এসে জিজ্ঞেস করলো, নীলদা, আপনি কি বলতে পারবেন উর্মিলার ঠিক কি হয়েছে? পৃথা যেন এবার একটু অশান্ত হয়ে পড়ল। নীল পৃথাকে আশ্বস্ত করে বলল, নিশ্চয়ই বলবো। তার আগে উর্মিলার নাড়িটা আমায় চেক করতে হবে। তার সাথে জিভ, চোখ এগুলো একবার দেখতে হবে। তবে আমি শিওর শি ইজ নট প্রেগনেন্ট। এই বলে নীল আক্তারকে ডেকে বলল, আক্তার ভাই, তুমি একবার খোঁজ নিয়ে দেখো তো উর্মিলা এখানে আসার পর থেকে কি খেয়েছে। তুমি ক্যাটারারদের একবার জিজ্ঞেস করো। এই নীল কিন্তু এবার বাড়াবাড়ি করছে। পাগল হয়ে গেল নাকি? উর্মিলার যদি কোনো বিপদ হয় তার দায়িত্ব কে নেবে শুনি? কল্লোল চ্যাটার্জি তো কাউকে ছেড়ে কথা বলবে না। এই নীলের না হয় চাল চুলো নেই, কিন্তু আমাদের তো পরিবার আছে। ওর জন্য আমরা হাড়ি কাটে মাথা দিতে যাব কেন? আশপাশের লোকজন এবার নীলের উপর ক্ষিপ্ত হয়ে উঠল। কিন্তু সেসব তোয়াক্কা না করে নীল আর পৃথা দুজনে মিলে উর্মিলার জ্ঞানহীন শরীরটা খুব সাবধানে ধরে ধরে উঠিয়ে বসালো। অবশ হয়ে আছে উর্মিলার শরীর। কোনো জোর নেই, ছেড়ে দিয়েছে শরীরটা। পৃথার কপালে ভাঁজ পড়ল। নীল উদ্গ্রীব হয়ে উর্মিলার নাড়িতে নিজের হাত রাখলো। কমলিনীও একা একটু দূরে দাঁড়িয়ে দেখছিল নীলকে। সকলের নজর এখন নীলের দিকে।
কিভাবে উর্মিলাকে সারিয়ে তুলবে নীল? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। কি হয়েছে উর্মিলার? নীল কি পারবে ওকে ঠিক করতে? ডক্টর কমলিনী বসু কি সত্যি বলছে, নাকি রয়েছে কোনো গোপন শত্রুতা? উর্মিলার কথা জানতে পারলে কল্লোল চ্যাটার্জি কি সবাইকে শাস্তি দেবে? তাহলে নীলের সামনে তো বড় বিপদ অপেক্ষা করে আছে। জেনে শুনে